আসসালামু আলাইকুম। ডক্টর কনসালটেন্সি থেকে আমি আশাতুল্লাহ টিভি.বিডি ইউটিউব চ্যানেল থেকে আশাতুল্লাহ কনসালটেন্সি তোমাদের সাথে এমবিবিএস ফোর্থ ইয়ার শেষ পর্যায়ে। আজকে অলরেডি যমুনা টেলিভিশন সংবাদ প্রকাশ করেছে যে প্রতিবেদনটা, সেটা হচ্ছে যে বাংলাদেশে প্রাইভেট মেডিকেল কলেজগুলিতে এখনো কয়টা সিট ফাঁকা আছে জানো? 437টা সিট এখনো ফাঁকা আছে। এটা নিয়ে নিউজ তৈরি করছে। আজকে আমি বিস্তারিত এটা নিয়ে আরো কথা বলবো। হ্যাঁ, দেখো যে এখানে টাইটেল দিয়েছে, ওরা বলতেছে যে বেসরকারি কলেজগুলিতে এখনো সিট ফাঁকা আছে, এমনকি এগুলি মানহীন মেডিকেল কলেজ, এমনকি শেষের পর্যায়ের মেডিকেল কলেজ, এরকম একটা বলতেছে। তো বিষয়টা হচ্ছে কাহিনীটা, অথচ দ্বিতীয় সার্কুলার যে দেয়নি এটা কিন্তু বলেনি, বুঝতে পারছো? দ্বিতীয় সার্কুলার দিলে কিন্তু এই 437টা সিট এখনো ফিল আপ হয়ে যাবে যদি দ্বিতীয় সার্কুলার দেয়। আচ্ছা, সবচেয়ে বেশি কোন কোন মেডিকেল কলেজগুলিতে সবচেয়ে বেশি সিট ফাঁকা আছে তো আমরা একটু দেখে নিই। মোটামুটি সবগুলি মেডিকেল কলেজে সিট ফাঁকা আছে। ঢাকার টপ মেডিকেল কলেজ বলো, মিডিয়াম বলো, অথবা নতুনগুলি বলো, সবগুলিতে সিট ফাঁকা আছে। টপগুলিতে যাদের হচ্ছে 2-3টা করে সিট ফাঁকা আছে, মিডিয়ামগুলিতে আছে। এখন সবচেয়ে বেশি সিট ফাঁকা আছে কিছু মেডিকেল কলেজ 13-14টা, সেগুলি হচ্ছে যে আব্দুল হামিদের সবচেয়ে বেশি সিট ফাঁকা আছে 52টা, বিক্রমপুর বইয়া মেডিকেল কলেজে 43টা সিট ফাঁকা, এমনকি সিটি মেডিকেল কলেজ গাজীপুরে 42টা সিট ফাঁকা, ইউএস বাংলাতে 34টা সিট ফাঁকা, প্রাইম মেডিকেল কলেজে 29টা সিট ফাঁকা, মার্কস মেডিকেল কলেজে 23টা সিট ফাঁকা, পার্ক ভিউতে 23টা সিট ফাঁকা, আশিয়ানে 22টা সিট ফাঁকা, শাহাবুদ্দিন মেডিকেল কলেজে 17টা সিট ফাঁকা, এমনকি আহসানিয়া মিশন মেডিকেল কলেজে 16টা সিট ফাঁকা, এমনকি সাউথ অ্যাপোলো মেডিকেল কলেজে 13টা সিট ফাঁকা, এমনকি আদ্দিন আকিজ মেডিকেল কলেজে 9টা সিট ফাঁকা, আর হ্যাঁ, মনোয়ারা শিকদার মেডিকেল কলেজে 13টা সিট ফাঁকা। আচ্ছা, মনোয়ারা শিকদার মেডিকেল কলেজে যেহেতু এই মেডিকেল কলেজ আছে, আমি আমার চেয়ে বেশি আর তোমরা জানো না। আমাদের এখানে দেশি সিট ফাঁকা আছে 4টা, বুঝতে পারছো? দেশি আর বিদেশি যে সিট 22টা আমাদের আছে, 12 জন এসেছে, আর বাকি আরো 9 জন আসার কথা, এমনকি ওরা আসতে পারে। আর বিদেশিরা তোমরা জানো যে ভর্তির পরও টানা 4-5 মাস শুধু আসতে থাকে, বুঝতে পারছো? আশা করি আমাদের গুলিও ইনশাল্লাহ সিট ফাঁকা হয়ে যাবে, ফিল আপ হয়ে যাবে ইনশাল্লাহ। তো যাক, এখনো ফরেনাররা আসতেছে বিভিন্ন মেডিকেল কলেজে। আর একটু প্রমাণ দেখাই, তোমরা দেখো যে কিছুদিন পূর্বে কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে, এমনকি স্বাস্থ্য অধিদপ্তর থেকে বলা হয়েছিল, এমনকি স্বাস্থ্য মন্ত্রণালয়ের যিনি অতিরিক্ত মহাপরিচালক ডাক্তার সাবিনা ইয়াসমিন ম্যাম কিন্তু বলেছিল প্রাইভেট মেডিকেল কলেজে 600 থেকে 700 মতো সিট কিন্তু ফাঁকা আছে। উনি বলেছিল যে মোটামুটি 700 মতো সিট ফাঁকা আছে, কিন্তু এখন দেখতেছি আমরা সিট ফাঁকা আছে 437টা সিট ফাঁকা আছে। তার মানে বাকি সিট কি হলো, কিভাবে পূরণ হলো? এই যে আমি একটু আগে একটা কথা বললাম না, যে বিদেশিরা ফরেনাররা 3-4-5 মাস শুধু আসতে থাকে। ফরেনাররা ওরা এলিজিবল হয়ে গেছে, ওরা অনেকে আসতে দেরি হয়, ভারত, নেপাল, কাশ্মীর, ভুটান, বিভিন্ন দেশ থেকে। তো এই যে ওরা আসতেছে সিট হচ্ছে না, গ্যাপগুলি পূরণ হচ্ছে না, এটার জন্য এখন আস্তে আস্তে 437টার মধ্যে এসে পড়ছে, যদিও 600-র মতো সিট ফাঁকা ছিল, বুঝতে পারছো? তো এই হচ্ছে কাহিনী। আচ্ছা, এখন মিডিয়া, যমুনা টেলিভিশন বিশ্বস্ত একটা টেলিভিশন, আমাদের সকলের প্রিয় ভালোবাসার স্থান। তো মিডিয়ায় এমনভাবে সংবাদটা প্রচার করছে যে 437টা সিট এখনো মেডিকেলে ফাঁকা আছে, এমনকি এগুলি মানহীন ধরা হচ্ছে, এগুলিতে স্টুডেন্ট ভর্তি হতে চাই না। অথচ মেইন জিনিসটাই বলেনি, সেটা হচ্ছে যে এবার দ্বিতীয় সার্কুলার দেয়নি। বিগত বছর আমরা দেখছি, গত বছর 2023-24 সেশনে সার্কুলার দিয়েছে 3টা, 1টা, 2টা, 3টা, তারপরে সিটগুলি ফিল আপ হয়েছে, বুঝতে পারছো? তারপরে এর আগের সেশনে 2022-23 সেশনে সার্কুলার দিয়েছিল 2টা, অটোমেশন পদ্ধতি 3 বছর যাবত এসেছে। তো বিষয়টা হচ্ছে যে এবার সার্কুলার দিয়েছে মাত্র 1টা, তাও এটা পূর্ব থেকে বলা হয়নি যে এবার কিন্তু একটাই সার্কুলার দেওয়া হবে, আর দেওয়া হবে না। এটা যদি বলতো তাহলে কিন্তু স্টুডেন্ট আর এত হয়রানি হতো না। এখানে দ্বিতীয় সার্কুলার দিলে স্টুডেন্ট ভর্তির জন্য আগ্রহ আছে 1000-এরও বেশি স্টুডেন্ট, সিট ফাঁকা আছে ধরলাম 437, কিন্তু এখনো আগ্রহ আছে 1000 স্টুডেন্ট, যেগুলি এখনো যদি সার্কুলার দিয়ে দেয় এই 437টা সিট ফিল আপ হয়ে যাবে, বুঝতে পারছো? তো দ্বিতীয় সার্কুলার না দেওয়ার বিভিন্ন কারণ আছে, বিভিন্ন ইস্যু আছে। ওরা দেখাচ্ছে যে আমাদের টাইমগুলি সময় শেষ, অনেক সময় চলে গেছে, বিধায় এখন দ্বিতীয় সার্কুলার দিব না, পোর্টাল দিব না, স্টুডেন্ট আবেদন করবে না, এরকম বিভিন্ন ইস্যু দেখাচ্ছে। বিষয়টা হচ্ছে আসলে সেটা না। বিষয়টা হচ্ছে যে নীতিমালা তো লেখা আছে, ফরেনার স্টুডেন্ট দিয়া যদি সিট ফিল আপ না হয় তখন দেশিদের এগুলিতে ভর্তি নিবে, বুঝতে পারছো? তো এবার দ্বিতীয় সার্কুলার না দেওয়ার বিভিন্ন ইস্যু আছে, সেটা তার মধ্যে কিছু হলো যে এবার একটা ট্যাগ লাগানো হয়েছে যে বেসরকারি মেডিকেল কলেজগুলি কিছু আছে মানহীন মেডিকেল কলেজ। আমি আগেও বলেছিলাম, পূর্বে একটা কন্টেন্ট তৈরি করেছিলাম যে 20টা মতো মেডিকেল কলেজ বাতিল করে দিতে পারে।
তারপরে গত কয়েকদিন আগে আমি আরেকটা নিউজ তৈরি করেছি, সেটা হচ্ছে আবার মিডিয়াতে এসেছে যে সরকার কিন্তু চিন্তা ভাবনা করতেছে সরকারি বেসরকারি অনেকগুলি মেডিকেল কলেজ সামনের সেশন থেকে বাতিল করে দিবে, অথবা সিট কমিয়ে দিবে, অথবা ভর্তি বাতিল করে দিবে, অথবা সম্পূর্ণভাবে বাতিল করে দিবে, বুঝতে পারছো, অথবা ভর্তি স্থগিত করে দিবে। তো মানে এই সরকার, নতুন সরকার মেন একটা টেন্ডেন্সি আইডিয়া হচ্ছে যে কিভাবে সামনের সেশন থেকে মেডিকেল কলেজ সিট কমানো যায়, সিট বাতিল করা যায়, মেডিকেল বাতিল করা যায় মানহীন ট্যাগ লাগিয়ে, বুঝতে পারছো, এটা হচ্ছে মেইন ইস্যু। এই জিনিসটা লাগিয়ে হয়তো ওনারা ইচ্ছা করে দ্বিতীয় সার্কুলার দেয়নি, যেন সামনে সেশনে বলতে পারে, দেখাইতে পারে যে এই যে দেখুন আপনাদের বিগত মানে গত বছর আপনাদের মেডিকেল কলেজে এত এত সিটগুলি ফাঁকা, তার মানে আপনাদের এতগুলি সিট দেওয়া যাবে না, সিট আর আমরা 50% কমিয়ে দিব, এই একটা ইস্যু দেখাতে পারে। যেগুলিতে বেশিরভাগ অনেক মেডিকেল কলেজে অনেক সিট ফাঁকা, তখন ওদেরকে আরো ইস্যু দেখা এটাকে মেডিকেল কলেজটা দিবে স্থগিত করে, ভর্তি বাতিল করে, ভর্তি আর করার সুযোগ করে দেবে, মানে এসব অপশনগুলো রাখার জন্য হয়তো ওনারা দ্বিতীয় সার্কুলার দেয়নি, বুঝতে পারছো। তাছাড়া স্টুডেন্ট এখনো 1000 স্টুডেন্ট আছে ভর্তি হওয়ার জন্য আগ্রহী, এখনো প্রায় শত শত স্টুডেন্ট ভর্তির জন্য অপেক্ষা আছে, আশা নিয়ে বসে আছে ভর্তি হওয়ার জন্য, বিভিন্ন আন্দোলন করতেছে, স্বাস্থ্য দপ্তরে গিয়েছে, কয়েকবার আন্দোলন করছে, মন্ত্রণালয়ে গিয়েছে, সচিবালয়ে গিয়েছে, এমনকি প্রেস ক্লাবে গিয়েছে, কিছু কাজ হয়নি, বুঝতে পারছো। এমনকি অনেক স্টুডেন্ট কি প্রায় 100 মতো স্টুডেন্ট হাইকোর্টে রিটও করছে, কিন্তু বুঝে আইনি ব্যাপার স্যাপার এগুলো দীর্ঘ প্রসেস প্রক্রিয়ার বিষয়। তো এখন বিষয় হচ্ছে যে ওনারা ইচ্ছা করে এই সার্কুলারটা দেয়নি, এমনকি ভর্তির সুযোগ করে দেয়নি। আর দেখো যে এই যে মেডিকেল কলেজ 13-14টা দেখাইলাম, ওদের কি সিট ফাঁকা ছিল, মানে ওদের কি এতগুলো সিট ফাঁকা? না, বিষয়টা এরকম না। এইসব মেডিকেল কলেজগুলি যতটা সিট ছিল স্টুডেন্ট ততজনে ভর্তি হয়েছিল, বুঝতে পারছো। কিন্তু এই যে একটা মাইগ্রেশন হয়েছিল, 2টা মাইগ্রেশন হয়েছিল, এই 2টা মাইগ্রেশনের মাধ্যমে এখান থেকে কি 80% স্টুডেন্টের মাইগ্রেশন করে অন্যান্য মেডিকেল কলেজের সুবিধা মতো চলে গিয়েছিল। যদি মাইগ্রেশন চালু না হতো তাহলে এই মেডিকেল কলেজ যেগুলো আমি দেখালাম যে সবচেয়ে বেশি সিট ফাঁকা, এগুলোতে সিট পরিপূর্ণ থাকতো, বুঝতে পারছো বিষয়টা। আমাদের মেডিকেল কলেজে 50টা সিট আছে, ভর্তি আছে 37 জন, কিন্তু স্টুডেন্ট কিন্তু ভর্তি হয়েছিল প্রথম আবেদনে 50 জন, বুঝতে পারছো। প্রথম মাইগ্রেশন করে চলে গেছে 15-20 জন, আবার দ্বিতীয় মাইগ্রেশন করে আবার যখন আবার লিস্ট দিয়েছে আবার ভর্তি আবার 50টা ফিল আপ হয়েছে, তখন আবার দ্বিতীয় মাইগ্রেশন করে আবার চলে গেছে আবার 16, মানে প্রায় 16 জনের মতো। তার মানে সিট কিন্তু বারবারে ফিল আপ হয়েছিল, বুঝতে পারছো। কিন্তু মাইগ্রেশন দিয়ে অনেক স্টুডেন্ট সুবিধা মতো মেডিকেল কলেজে চলে যা, ওনাদের সুবিধা মতো বিষয় হচ্ছে এরকম। তো এখন নতুন সরকার চাচ্ছে যে নতুন একটা ট্যাগ লাগিয়ে কিভাবে মেডিকেল কলেজগুলি বাতিল করা যায়, কিভাবে বিগত অনেক মেডিকেল কলেজ আছে আওয়ামী লীগের অথবা বিভিন্ন ওই আমলে প্রতিষ্ঠিত ছিল, এসবের পিছনে লেগেছে, বুঝতে পারছো। অথচ ইচ্ছা করে অন্যভাবে। আর দ্বিতীয় সরকার যে দিচ্ছে না, এটার জন্য আমাদের কি কাদের লস হচ্ছে? আমাদের দেশের লস হচ্ছে, আমাদের স্টুডেন্টদের স্বপ্ন ভাঙ্গা হচ্ছে। এমনকি কি বলতাম, ওরা নিজ টাকা দিয়ে পড়বে, সিট ফিল আপ আছে, আপনার সরকার দিতে কি সমস্যা, বুঝতে পারছো। তো মিডিয়া কিন্তু এই বিষয়গুলি এখনো বলেনি। দেখো প্রাইভেট মেডিকেল বাংলাদেশ আছে 67টা, এমনকি সিট আছে 6293টা সিট আছে, সেটার থেকে কি সবগুলি সিটে কিন্তু ফিল আপ হয়ে গেছে, বাকি আছে জাস্ট 437টা সিট। তার মানে দেখো কি পরিমাণ স্টুডেন্ট ভর্তি হয়েছে। আর দ্বিতীয় সার্কুলারে আমরা কারা কারা ভর্তি হতে পারিনি, মেধা গোটায় শত শত স্টুডেন্ট আবেদন করেছিল, এখান থেকে 330 জন চান্স পেয়েছে মেধা গোটায়, তাছাড়া বাকিগুলো কিন্তু চান্স হয় না। তবে মেধা গোটায় যে আবেদন করছে, এখন ওরা তো জেনারেল কোটায় ভর্তি হতে চাইবে, তো জেনারেল কোটায় ভর্তি হতে চাইলে তখন দ্বিতীয় সার্কুলার না দিলে তো ওরা ভর্তি হতে পারতেছে না, এরকম শত শত স্টুডেন্ট অপেক্ষায় আছে। তো এটা কি আপনাদের ভুল না? যখন যদি আপনি বলেতেন যে আমরা সার্কুলার দিব না জেনারেল কোটায় পরবর্তীতে, তখন কিন্তু ওরা মেধা কোটায় আবেদন করতো না, ওরা জেনারেল কোটায় আবেদন করে ভর্তি দিত। কারণ আপনার ইস্যু দেখেছেন, যদি আমরা দ্বিতীয় সার্কুলার দেই তাহলে এই যে মেধা অসচ্ছল কোটায় যারা আবেদন করেছিল, তখন ওরা প্রশ্ন দেখাচ্ছে যে কিভাবে ওরা তাহলে সচ্ছল হয়, ওরা তাহলে কিভাবে জেনারেল কোটায় পড়বে। আরে ভাই, অপশনটা কি মেধা ও অসচ্ছল, এখানে মেধা কোটা আপনার সিরিয়াল যে স্টুডেন্টের সিরিয়ালটা 5373 ছিল, 5374 ছিল, ও 72 পর্যন্ত কি সরকারি চান্স আছে, ও কি বসে থাকবে? ও কি ট্রাই করবে না মেধা গোটার জন্য? ও ট্রাই করবে স্বাভাবিক। কি কেন? মেধা ও অসচ্ছল, এখানে মেধা গোটা এক শ্রেণী আর অসচ্ছল এক শ্রেণী, অনেকে আবার আছে মেধা অসচ্ছল দুটোটাই। তাই এই ইস্যু দেখে আপনার লাভ নাই। মেধা গোটার স্টুডেন্টরা এখানে অপশন আছে। 2, যারা আবেদন করেছিল কিন্তু টেকনিক্যাল সমস্যার কারণে অথবা কম্পিউটার যে কোনো কারণে আবেদনটা বাতিল হয়ে গেছিল, আবেদনটা হয়নি। 3, যারা আবেদন করেছিল এমনকি নিশ্চয়ন করতে পারেনি সঠিক সময়ে টেকনিক্যাল সমস্যার কারণে, তখন ওরাও কিন্তু পরবর্তী হতে পায়নি। 4, যারা কি দ্বিতীয় মানে একদম আবেদনই করেনি, বিভিন্ন ইস্যু থাকতে পারে, বিভিন্ন কারণ থাকতে পারে, ভার্সিটি অ্যাডমিশন ছিল অথবা সার্কুলার সম্পর্কে ওইভাবে অটোমেশন প্রতি ধারণা ছিল না, অথবা ওর আর্থিক সমস্যা ছিল, তখন আবেদন করেনি। এরকম 4 শ্রেণীর স্টুডেন্টের শত শত স্টুডেন্ট এখনো ভর্তির জন্য অপেক্ষা আছে, যারা সেকেন্ড টাইমার ছিল, আর কোনো ওদের ভর্তির অপশন মেডিকেলে পড়ার স্বপ্ন নাই। সুতরাং ওদের
স্বপ্নটাকে এভাবে সরকার ইচ্ছা করে, স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, সচিবালয়, ওরা কি ইচ্ছা করে ওদের স্বপ্নটাকে ভেঙে দিচ্ছে, বুঝতে পারছো? অথচ এইসব সার্কুলারটা দেওয়ার সুযোগ দিলে, আপনার পুটটা চালু থাকলে ওদেরকে ম্যানুয়ালি ভাবে ভর্তির সুযোগ করে দেন। যেহেতু আপনার এত ইস্যু পুটটা চালু করে নেয়া, তো ওদের ইচ্ছা থাকলে আগেই 2-3 মাস আগে চালু করে দিত, কিন্তু ওদের ইচ্ছেই নেই, বুঝতে পারছো? ওদের মেন ইচ্ছা হচ্ছে এসব মেডিকেল কলেজগুলিতে ইস্যু মিস্যু দেখা পরবর্তীতে কি করবে, কি এই মেডিকেল কলেজগুলি বাতিল করার চেষ্টা করবে, অথবা সিট কমানোর চেষ্টা করবে, অথবা ভর্তি স্থগিত রাখার চেষ্টা করবে। এটা হচ্ছে মেন উদ্দেশ্য, বুঝতে পারছো? আর কোনো উদ্দেশ্য নাই। তো আরেকটা যে বিষয়, সেটা হচ্ছে যে এই ঢাকা টপ মেডিকেল কলেজে রেজিস্ট্রেশন দিচ্ছে না। হ্যাঁ, আমার কিছু একটা অলরেডি কালকে 2 দিন যাবত স্টুডেন্ট আমাকে জানাচ্ছে ঢাকা শহরের একটা, আমি কিন্তু আগে বলছি কিছু মেডিকেল কলেজ সরকার বাতিল করে দেওয়ার সম্ভাবনা আছে, ঢাকা শহরের গুলি সবচেয়ে বেশি, এমনকি আরো কিছু। তো এটা টপ মেডিকেল কলেজ, ঢাকা শহরের মধ্যে অন্যতম একটা টপ সেরা মেডিকেল কলেজ, সিটও আছে প্রচুর। তো এই মেডিকেল কলেজে আমরা একটা ইস্যু দেখলাম যে রেজিস্ট্রেশন এখনো হয়নি। দেখো, যারা গত বছর ভর্তি হয়েছিল এমবিবিএস ফার্স্ট ইয়ারে, ওদের রেজিস্ট্রেশন এখনো হয়নি, অথচ ওদের 2-3 মাস পরে প্রফ। তো প্রফ রেজিস্ট্রেশন, ঢাকা ইউনিভার্সিটির রেজিস্ট্রেশন যদি না হয়, তাহলে ওরা প্রফ তো দিতে পারবে না, বসতে পারবে না। তখন এই মেডিকেল কলেজগুলো 3 দিনের কি কর্মসূচি দিয়েছে, এমনকি 3 দিনের জন্য সবকিছু ওরা অফ করে দিয়েছে, স্টুডেন্টরা মিলে পুরো মেডিকেল কলেজ ওদের রেজিস্ট্রেশন দিতে হবে। দেখো, ফার্স্ট ইয়ারে ভর্তি হওয়ার পরে 2 মাসের মধ্যে রেজিস্ট্রেশন হয়ে যায় ইউনিভার্সিটি, তুমি যে ইউনিভার্সিটির আন্ডারে। তো ওদের প্রায় 1 বছর হয়ে গেছে, গত বছর যারা ভর্তি হচ্ছে ওদের রেজিস্ট্রেশন হয়নি, আর যারা এবার ভর্তি হচ্ছে ওদেরও তো এমনিও হবে না। তার মানে কি, সরকার কিন্তু ইচ্ছা করে এসব ফাইজলামিগুলি করতেছে। ওরা হয়তো একসময় রাজনীতি করতো, অথবা আওয়ামী লীগের সাথে যুক্ত ছিল, তো যে কোনো ভাবে, যে কোনো ফ্যাক্টর দেখে, ইস্যু দেখে এভাবে আটকে রাখতেছে, বুঝতে পারছো? ইচ্ছা করে, বুঝতে পারছো? তারপরে এখন দ্বিতীয় সার্কুলার জন্য কি কি করণীয়, দেখো। দ্বিতীয় সার্কুলার যেহেতু যমুনা টেলিভিশনে এতদিন পরে একটা নিউজ প্রকাশ করছে, তাও সেটা মেন কথাগুলি বলেনি, বলতেছে যে মানিন মেরিট করে সেটার জন্য সিট ফাঁকা, এগুলি ভালো না, বুং বাং তেরেং বেরেং। কিন্তু ঘটনা কিন্তু এটা না, ঘটনা হচ্ছে দ্বিতীয় সার্কুলার তো দেয়নি, এ কথা আপনি কেন বলেননি? দ্বিতীয় সার্কুলার দিলে এই সিটগুলি কি আজকে দিলে দেখবেন যে কালকের মধ্যে সিটগুলি ফিল আপ। তো এই বিষয় নিয়ে কেউ, কোনো মিডিয়া, কেউ কোনো বড় পর্যায়ের লোক, কেউ কোনো আলো কথা বলতেছে না। তো বিষয় হচ্ছে দ্বিতীয় সরকারের জন্য এখন কি করণীয়। দ্বিতীয় সরকারের জন্য এখন ঠিক মতো যদি তোমরা মিডিয়াটা কভারেজ করতে পারো, এই যমুনা টেলিভিশন, তারপরে আরো যে টেলিভিশনগুলি আছে, এই নিউজ পোর্টালগুলি, এগুলি ক্যাপচার করে যদি ওদেরকে প্রতিবেদনটা তুলে ধরতে পারো, সরকার চাপের মুখে পড়বে। এমনকি বিশাল বড় পর্যায়ে একটা আন্দোলন সমাবেশ যদি করতে পারো, কর্মসূচি যদি দিতে পারো, তাহলে সরকার চাপের মুখে পড়ে বাধ্য হয়ে সার্কুলার দিতে বাধ্য হবে, বুঝতে পারছো? আর হাইকোর্টের রিট সম্পর্কে, এটা অনেক আইনি প্রসেস, অনেক ঝামেলার, অনেক কিছু ব্যাপার স্যাপার আছে, এটা নিয়ে আমি কিছু কথা না বললাম। আর হ্যাঁ, প্রাইভেট মেডিকেল কলেজের তৃতীয় ঐচ্ছিক মাইগ্রেশন, এটা নীতিমালাতে সার্কুলারে স্পষ্ট লেখা আছে 3টা মাইগ্রেশন হবে, কিন্তু 2টা দেওয়ার পর আর দেয়নি। তৃতীয় মাইগ্রেশন দেওয়ার পরে কি ঘটনা ঘটবে? হ্যাঁ, তৃতীয় মাইগ্রেশন দিলে এখানে লাভ কাদের হবে? লাভ হবে যেসব মেডিকেল কলেজগুলো অনেকগুলি সিট ফাঁকা আছে, স্টুডেন্টগুলো ওইগুলি তো যাবে, চলে যাবে। কেননা এখন স্টুডেন্টরা ভর্তি করে দেখতেছে বিভিন্ন সমস্যার সম্মুখীন, ও ভাবতেছে আমি আমার নিজ জেলাতে থাকলে সবচেয়ে বেস্ট হতো, ভালো হতো। তো এসব স্টুডেন্টগুলি ও নিজ জেলার মেডিকেল কলেজগুলিতে কিন্তু চলে যাবে, তখন কিন্তু মোটামুটি একটা পর্যায়ের মধ্যে আসবে। কিছু মেডিকেল কলেজ একদম সিট ফিল আপ, আবার কিছু মেডিকেল কলেজ একদম স্টুডেন্টই পাচ্ছে না। বিষয়টা কেমন হয়ে গেল না অটোমেশন পদ্ধতিতে, অথচ এই জিনিসটা সমাধান করা হয়নি। তো যাই হোক, সবকিছু ঠিকঠাক ছিল। এখন তৃতীয় ঐচ্ছিক মাইগ্রেশন, অনেক স্টুডেন্ট যারা চাই, ওরা চাইলেই আন্দোলন সমাবেশ হাইকোর্টে রিট করলে এটা পেয়ে যাবে 100%, যদি স্টুডেন্টরা চাই। তো যাই হোক, তো দ্বিতীয় সার্কুলার দিলে সবকিছু সমস্যার সমাধান হয়ে যাবে, এটা হচ্ছে মেন কথা। তো সরকারের কাছে অনুরোধ রইল, এখনো সময় আছে, দ্বিতীয় সার্কুলার যদি দেন, এসব শত শত স্টুডেন্টদের স্বপ্ন পূরণ হবে। এমনকি 437টা সিটও ফিল আপ হবে, দেশেরও লাভ হবে, সরকারের লাভ হবে, মেডিকেল কলেজগুলির লাভ হবে, স্টুডেন্টদেরও স্বপ্ন পূরণ হবে। সুতরাং অনুরোধ রইল দ্বিতীয় সার্কুলার দেওয়ার জন্য। এ বিষয় নিয়ে অনেক কথা বলেছিলাম পূর্বেও, আজকে অনেকদিন পরে কথা বললাম। তো এই ছিল, মাত্র মেডিকেল কলেজ থেকে আসলাম, আইটেম দিয়ে গোসল মুসল করে কন্টেন্টটা তৈরি করলাম, যেহেতু গুরুত্বপূর্ণ। আমার এখন খাওয়া দাওয়া করে আবার ভার্সিটির মেডিকেলে টুর্নামেন্ট চলতেছে, ফুটবল খেলা আছে। আজকে জিততে পারলে হয়তো সেমিফাইনাল চলে যাবো, খেলতে চলে যাবো ইনশাল্লাহ, যেহেতু আমি শ্রেষ্ঠ গোলকিপার। তো আমি কিন্তু সেরা গোলকিপার, বুঝতে পারছো? এই আমাদের MSMCর সেরা গোলকিপার, বুঝতে পারছো? এই হ্যাঁ, সেরা গোলকিপার 2022 সালে টুর্নামেন্টে সেরা গোলকিপার হয়েছিলাম। এবার ইনশাল্লাহ সেরা গোলকিপার ইনশাল্লাহ হবে, ইনশাল্লাহ, বুঝতে পারছো? তো যাও, সব কিছুই পারি, খেলাধুলা সব কিছুই পারি আলহামদুলিল্লাহ। তো তোমরা এটা একটা সমাধান করো, মিলিত হও, সমাবেশ করো, আন্দোলন করো। এমনকি এই দ্বিতীয় সরকারের জন্য NCP কি জাতীয় নাগরিক পার্টি, ওদের ভাইদেরকে ধরো,
বিএনপির নেতা পেতা এমনকি বড় পর্যায়ের লোকদের ধরো, এমনকি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদের ধরো, দইরা দ্বিতীয় সার্কিটটা যেভাবে আদায় করো, বুঝতে পারছো? এখনো তোমাদের সময় আছে, এখনো স্বপ্ন বাচ্চা আছে, এটাকে তোমরা টিকে মানে পূরণ করে এখনই সময়, বুঝতে পারছো? আর বসে থাকলে কাজ হবে না। এমনকি মিডিয়াকে ঠিক মতো ধরো, বুঝাও, এগুলি ঠিক হয়ে যাবে, বুঝতে পারছো? বাকিরা জানি না সরকার দিবে কি দিবে না, যেহেতু গত বছর ক্লাস শুরু হওয়ার 3 মাস পরেও তৃতীয় সার্কিট দিয়েছিল, তো আমরা এবার মাত্র ক্লাস মানে শুরু হয়েছে মাত্র 2 মাস হয়েছে, এখন আশা রাখতে পারো, কিন্তু তোমরা কার্যক্রম করতে হবে। এভাবে ঘরে বসে থাকলে কাজ হবে না। যদি মাঠে ঠিক নামার মতো নামতে পারো তাহলে ইনশাল্লাহ কার্যকর হয়ে যাবে। এই ছিল, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুখের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।